ভাবুন তো, একজন বিলিনিয়ার যার কাছে টাকা আছে, ক্ষমতা আছে, প্রযুক্তি আছে, কিন্তু নিজের তৈরি অস্ত্রই একদিন তার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। আজ আমরা ফিরে যাব 2008 সালে, যখন মার্বেল স্টুডিওস এর আয়রন ম্যান সিনেমার মাধ্যমে শুরু হয়েছিল এমন এক মহাবিশ্বের যাত্রা, যা পরবর্তীতে পুরো সুপারহিরো দুনিয়াকেই বদলে দেয়। আয়রন ম্যান সিনেমাটি পরিচালনা করেন জন ফেব্রিও, আর টনি স্টার্কের চরিত্রে অভিনয় করেন রবার্ট ডাউনি জুনিয়র। সিনেমাটি মুক্তি পায় 2 মে 2008 সালে এবং এটি ছিল মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের প্রথম সিনেমা। আজকের এই ভিডিওতে আমরা আয়রন ম্যান 2008 সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনা বিশ্লেষণ করব। টনি স্টার্ক কিভাবে বন্দী হয়েছিল, কিভাবে প্রথম আয়রন ম্যান স্যুট তৈরি করেছিলেন, এবং স্টেনের আসল উদ্দেশ্য কী ছিল, এবং শেষ পর্যন্ত কিভাবে টনি স্টার্ক সত্যিকারের আয়রন ম্যান হয়ে উঠেছিল। তাহলে চলুন শুরু করা যাক আয়রন ম্যান 2008-এর সম্পূর্ণ গল্প। মুভি শুরু হয় সিনেমার একদম মাঝখান থেকে। টনি স্টার্ক একটি মিলিটারি হাম্বিতে বসে আছে, সোলজারদের সাথে ড্রিঙ্কস করতেছে এবং হাসি ঠাট্টা করতেছে। হঠাৎ কনভয় আক্রমণের শিকার হয়, চারদিকে বিস্ফোরণ শুরু হয়ে যায়। এই দৃশ্যেই একটা বোমা টনির কাছাকাছি বিস্ফোরিত হয় এবং সে আহত হয়ে পড়ে যায়। এখানেই মুভিটা পজ হয় এবং মুভির টাইটেল দেখায়। এরপর কাহিনী চলে যায় 36 ঘন্টা আগে। 36 ঘন্টা পিছনে গিয়ে আমরা দেখি আসল টনি স্টার্ককে। সে লাস ভেগাসের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাচ্ছিল, যেখানে তাকে সম্মাননা দেওয়া হবে, কিন্তু সে তার খামখেয়ালিপনায় একটি ক্যাসিনোতে বসে ড্রিঙ্কস করতেছিল। এই সিন থেকেই বোঝা যায় টনি কতটা দায়িত্বহীন এবং নিজের সাফল্য নিয়ে উদাসীন। অ্যাওয়ার্ড নেওয়ার পর বিমানে ফেরার পথে এক সাংবাদিক তাকে প্রশ্ন করে কেন তার কোম্পানি অস্ত্র বিক্রি করে, অথচ সেই অস্ত্রই মানুষের হত্যা করতে ব্যবহার হচ্ছে। টনি এই প্রশ্নকে হালকাভাবে নেয়, বরং সে ওই সাংবাদিকের সাথে সেই দিন রাত কাটায়। এর পরের সিনে আমরা দেখি টনি তার বন্ধু রুডির সাথে আফগানিস্তানে যায় নতুন জেরিকো মিসাইল সিস্টেম মিলিটারিকে ডেমো দেখানোর জন্য। এই অস্ত্র এতটাই শক্তিশালী যে একবারের বিস্ফোরণই পুরো একটা এলাকা ধ্বংস করে দিতে পারে। ডেমো দেখানোর পর কনভয় নিয়ে ফেরার প্রতি অ্যাটাক হয়। বিস্ফোরণে টনি আহত হয়, বুকে শার্পনেল ঢুকে যায়। জ্ঞান হারানোর ঠিক আগ মুহূর্তে সে দেখে তার সামনে পড়ে থাকা একটি অবিস্ফোরিত মিসাইলে লেখা স্টার্ক ইন্ডাস্ট্রি, অর্থাৎ তাকে আক্রমণ করা হয়েছে তার নিজের কোম্পানির তৈরি অস্ত্র দিয়েই। জ্ঞান ফেরার পর টনি নিজেকে দেখে একটা অন্ধকার গুহায়, বুকে একটা অদ্ভুত ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইস লাগানো, যেটা একটা গাড়ির ব্যাটারির সাথে যুক্ত। ইয়েনসেন তাকে ব্যাখ্যা করে তার বুকে থাকা শার্পনেলের অসংখ্য টুকরা যদি হৃদয়ে পৌঁছায় তাহলে সে মারা যাবে। এই ম্যাগনেট ডিভাইস সাময়িকভাবে সেগুলোকে আটকে রাখছে। তখন আমরা দেখি এক সন্ত্রাসী গোষ্ঠী, অর্থাৎ তাদের নাম হচ্ছে 10 রিংস। তাদের নেতা রাজা এসে টনিকে জানায় তাদের জন্য একটা জেরিকো মিসাইল বানিয়ে দিলেই তাকে মুক্তি দেওয়া হবে। টনি রাজি হওয়ার ভান করে, কিন্তু আসলে সে তখন এক ভিন্ন পরিকল্পনা করে। এখানেই মুভির সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রান্সফরমেশন দেখানো হয়। টনি আর ইয়েনসিন সন্ত্রাসীদের চোখ ফাঁকি দিয়ে গোপনে দুটি জিনিস বানায়। একটা মিনি আর্ক রিয়েক্টর, যেটা তার বুকে পুরনো ম্যাগনেটের জায়গায় বসানো হবে, আরও নিরাপদ এবং শক্তিশালী। একটা ভারী প্রাথমিক ধাতব সুইট, যেটাকে আমরা মার্ক 1 নামে চিনি, যেটার ভিতরে বসে ওড়া এবং হাঁটা যাবে। সাথে ফ্লেম থ্রোয়ারের মতো অস্ত্রও থাকবে। সন্ত্রাসীদের বিশ্বাস করানো হয় যে টনি আসলে জেরিকো মিসাইলের পার্টস বানাচ্ছে। স্যুট সম্পূর্ণ হওয়ার পর সন্ত্রাসীরা বুঝে ফেলে যে কিছু একটা ভুল হচ্ছে। তারা আক্রমণ করে,
ইয়েনশেন বন্দুক হাতে সময় নিয়ে নেয় যাতে টনি তার স্যুট পরে নিতে পারে। এই লড়াইয়ে ইয়েনশিন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। মৃত্যুর আগে সে টনিকে বলে যেন সে তার জীবনটা নষ্ট না করে। এটাই তার চরিত্রের টার্নিং পয়েন্ট। টনি ভারী মেটাল স্যুটটা পরে গুহা থেকে বেরিয়ে আসে। ফ্লেম থ্রোয়ার দিয়ে যত মজুত করা অস্ত্র ছিল সব ধ্বংস করে দেয় এবং হেঁটে হেঁটে মরুভূমিতে বেরিয়ে যায়। বাইরে এসে স্যুটটা ড্যামেজ হয়ে যাওয়ায় সে সেটা ফেলে দেয়। এরপর রুডি এবং মিলিটারি তাকে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করে। আমেরিকায় ফিরেই টনি একটা প্রেস কনফারেন্স ডাকে এবং ঘোষণা দেয় যে স্টার্ক ইন্ডাস্ট্রি আর কোনো অস্ত্র তৈরি করবে না। তার বিজনেস পার্টনার স্টেইন পাশেই দাঁড়িয়েছিল। তার মুখের অভিব্যক্তিই বোঝা যায় যে সে কতটা অবাক এবং অসন্তুষ্ট। কোম্পানির বোর্ড মেম্বার্স এবং স্টেইন টনির এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়। স্টেইন তাকে বোঝানোর চেষ্টা করে যে এভাবে হুট করে কোম্পানির মূল ব্যবসা বন্ধ করা যায় না, কিন্তু টনি তার সিদ্ধান্তে অটল থাকে। বাড়ি ফিরে টনি তার বিশাল পার্সোনাল ওয়ার্কশপে, যেটা তার বেসমেন্টে অবস্থিত, একা কাজ করা শুরু করে। এখানেই আমরা প্রথম দেখি জার্ভিসের সাথে তার ইন্টারাকশন এবং তার রোবট আর্মস, যাদেরকে সে ডামি এবং বাটারফিঙ্গার নাম দিয়েছিল। এগুলোর মজার মুহূর্ত তৈরি করে মুভিতে। টনি একটা নতুন হালকা এবং আরও কার্যকরী স্যুট বানায়, যেটাকে সে নাম দেয় মার্ক টু। প্রথমে সে শুধু ফাইট ক্যাপাবিলিটি টেস্ট করে। এই অংশে আমরা দেখি টনির হাস্যরসাত্মক এবং কিছুটা বিপজ্জনক পরীক্ষা নিরীক্ষা, ওয়ার্কশপের ভিতরে ধাক্কা খাওয়া, উচ্চতার বরফ জমে যাওয়ার সমস্যা ইত্যাদি। এর পরের সিনে আমরা দেখি পেপার, অর্থাৎ যে টনির পার্সোনাল সিকিউরিটি হেড, সে টনির বুকে থাকা আর্ক রিয়েক্টর পরিবর্তন করতে সাহায্য করে, পুরনোটা খুলে নতুন আরও উন্নত একটা বসায়। এই সিনে তাদের সম্পর্কের ঘনিষ্ঠতা এবং বিশ্বাস স্পষ্টতা বোঝা যায়। পুরনো আর্ক রিয়েক্টর টনি একটা কাচের বাক্সে সংরক্ষণ করে রাখে, যেটা পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টনি তার স্যুটে রং করে লাল এবং গোল্ডেন কালার কম্বিনেশনে। এই স্যুট নিয়ে সে গোপনে উড়ে যায় আফগানিস্তানে, যেখানে 10 রিংস গোষ্ঠী তখনও গুলমিরা নামের একটা গ্রামের মানুষদের উপর অত্যাচার চালাচ্ছিল। এই অ্যাকশন সিনে টনি সন্ত্রাসীদের ঘাঁটি আক্রমণ করে, তাদের অস্ত্র ধ্বংস করে এবং বন্দি গ্রামবাসীদের মুক্ত করে। এখানেই আমরা প্রথম দেখি আয়রন ম্যানের রিপালসার ব্লাস্ট এবং ফ্লাইট ক্যাপাবিলিটি পুরোপুরি অ্যাকশনে। ফেরার পথে আমেরিকান এয়ারফোর্স রাডারে আয়রন ম্যানকে অচেনা কোনো উড়ন্ত বস্তু হিসাবে ধরে ফেলে এবং দুটো ফাইটার জেট তাকে চেস করা শুরু করে। এই মজার অথচ উত্তেজনাপূর্বক সিনে টনি কোনো মতে ধরা না পড়ে পালিয়ে বাঁচে। এই মুহূর্তে তখন সে রুডিকে ফোন করেও হেল্প চায়। এর পরের অংশে মুভির সবচেয়ে বড় টুইস্ট ঘটে। আমরা দেখি স্টেইন গোপনে সেই একই সন্ত্রাসী গোষ্ঠী 10 রিংসের সাথে যোগাযোগ রাখে এবং তাদের কাছে অস্ত্র বিক্রি করে। এমনকি তাকে দেখা যায় সেই গোষ্ঠীকে টাকা দিয়ে বলতে যে টনিকে হত্যা করে ফেলতে, কিন্তু তারা ব্যর্থ হয়েছিল। স্টেইন বুঝতে পারে টনি তার আসল পরিকল্পনার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। সে টনির ওয়ার্কশপে যায় এবং তার সাথে বন্ধুত্বপূর্ণ কথা বলার ভান করে মদে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে অজ্ঞান করে দেয়। টনি অজ্ঞান অবস্থায় স্টেইন জোরপূর্বক তার বুক থেকে আর্ক রিয়েক্টর খুলে নেয়। এটাই টনিকে বাঁচিয়ে রাখার একমাত্র জিনিস। উদ্দেশ্য একটাই, টনিকে যেভাবেই হোক মেরে ফেলা। সৌভাগ্যক্রমে টনি আগে থেকেই সাবধান ছিল। তার কাছে সংরক্ষিত পুরনো আর্ক রিয়েক্টরটা, যেটা আমরা এর আগে দেখেছিলাম, সে খুঁজে বের করে এবং নিজের বুকে বসিয়ে নেয় এবং কোনো রকমে সে যাত্রায় বেঁচে যায়। পেপার টনির নির্দেশে স্টার্ক ইন্ডাস্ট্রির কম্পিউটার সিস্টেমে ঢুকে প্রমাণ খুঁজে যে স্টেইন আসলে কী করছে।
সে দেখতে পায় স্ট্যান গোপনে টনির পুরনো মার্ক ওয়ান স্যুটের ধ্বংসাবশেষ থেকে ব্লুপ্রিন্ট উদ্ধার করে নিজের জন্য আরো বড় একটা স্যুট বানাচ্ছে। এরপরে পেপার ভয়ে এজেন্ট ফিল কোলসন, যেটাকে আমরা এখন বর্তমানে শিল্ড জানি, সেই শিল্ডের কাছ থেকে সাহায্য নেয় এবং এই তথ্য প্রমাণ পুলিশ ও সরকারের কাছে পৌঁছানোর জন্য। এদিকে স্টেন নিজের গোপন ফ্যাসিলিটিতে একটা বিশাল এবং ভারী আর্মার স্যুট বানিয়ে ফেলে, যেটা টনির স্যুটের চেয়ে অনেক বড় কিন্তু কম উন্নতি প্রযুক্তির। একে ফ্যানরা আয়রন মঙ্গার নামে ডাকে, যদিও মুভিতে এর কোনো নাম উচ্চারণ করা হয়নি। তো স্টেন তার বিশাল স্যুট পরে সরাসরি টনির বাড়িতে আক্রমণ করে বসে। শুরুতে টনির স্যুট পুরোপুরি চার্জ না থাকায় সে কিছুটা দুর্বল অবস্থায় থাকে, ফলে লড়াইয়ের শুরুতে স্টেনই এগিয়ে যায়। লড়াই বাড়ি থেকে শুরু হয়ে শহরের রাস্তায় গড়ায়। ধ্বংসযজ্ঞের মধ্যে পেপার এবং এজেন্ট কলসনের দল ঘটনাস্থলে পৌঁছায়। এই অংশে রুডি একটা বন্দুক নিয়ে টনিকে সাহায্য করারও চেষ্টা করে, কিন্তু লড়াইয়ে টনি একা কুলিয়ে উঠতে পারছিল না, কারণ স্টেনের স্যুট আকারে অনেক বড় এবং শেষ পর্যন্ত টনি আর না পেরে তাকে কৌশল করে স্টার্ক ইন্ডাস্ট্রিজ ছাদে থাকা বিশাল আর্ক রিয়েক্টরের ঠিক উপরে নিয়ে যায়। এরপর সে পেপারকে নির্দেশ দেয় সেই বিশাল রিয়েক্টরটা ওভারলোড করে দিতে। পেপার রিয়েক্টর ওভারলোড করার সাথে সাথে বিশাল বিস্ফোরণ ঘটে এবং স্টেইন তার স্যুট সহ সেই বিস্ফোরণের মধ্যে পড়ে যায় এবং সে মারা যায়। টনি শেষ মুহূর্তে স্যুটের সাহায্যে নিরাপদে সরে যেতে সক্ষম হয়। লড়াইয়ের পরের দিন সরকারের পক্ষ থেকে টনিকে চাপ দেওয়া হয় একটা মিথ্যা বিবৃতি দিতে। তাকে একটা লিখিত বক্তব্য পড়তে বলা হয় সাংবাদিকদের সামনে। টনি শুরুতে লিখিত বক্তব্য পড়া শুরু করে, কিন্তু মাঝপথে সে থেমে যায় এবং নিজের ইম্পালসিভ স্বভাব অনুযায়ী সরাসরি সত্যটা বলে দেয়, সে নিজেই আয়রন ম্যান। এটাই মুভির সবচেয়ে বিখ্যাত এবং আইকনিক মুহূর্ত ছিল, যেখানে সে গোপনীয়তার পথ ছেড়ে খোলাখুলি হিরো হিসাবে নিজেকে প্রকাশ করে। এরপর আমরা মুভির পোস্ট ক্রেডিট সিনে বা মুভি শেষ হওয়ার পরে যে সিন আসে, সেই সিনে আমরা দেখতে পাই টনি তার বাড়িতে ফিরলে দেখে অন্ধকারে একজন লোক দাঁড়িয়ে আছে। এটাই নিক ফিউরি। সে জানায় টনি একা পৃথিবীতে একমাত্র সুপার হিরো না, এবং তাকে জানায় অ্যাভেঞ্জার ইনিশিয়েটিভ নামের একটা প্রজেক্টের কথা। এই ছোট্ট সিনটাই ইঙ্গিত দেয় যে সামনে আরো বড় কিছু আসছে, যেটা পরে হয়ে ওঠে পুরো অ্যাভেঞ্জার্স মুভি সিরিজ। তো এই ছিল আয়রন ম্যান 2008 মুভির সম্পূর্ণ কাহিনী। এই একটা মুভি দিয়েই শুরু হয়েছিল আজকের এই বিশাল মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স। পরের ভিডিওতে আমরা কথা বলবো আয়রন ম্যান 2 নিয়ে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।